প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মেসেজ, সেই বার্তায় কিন্তু একটা প্রচ্ছন্ন ইঙ্গিত আছে বলে আমার কিন্তু মনে হয়। তারেক রহমান প্রথম সফরে ভারতে আসবেন না। তারা এটা ভাবছেন যে যদি তারেক রহমানের নেতৃত্বে একটি সরকার প্রতিষ্ঠিত হয় এবং সেই সরকারের সঙ্গে তারা সর্বত সহযোগিতা করার একটা উদ্যোগ নিচ্ছেন, যেটা কিন্তু তারেক রহমানের আমন্ত্রণ ছাড়াই, আমি বলছি স্বেচ্ছায়, এটাকে বলা হয় সুমোটো পদক্ষেপ নেওয়া, সেই কিন্তু পদক্ষেপ কিন্তু ভারত সরকার নিতে শুরু করেছে। আওয়ামী লীগের শীর্ষ নেতারা অনেকখানি যদি বাস্তবতা ভারতের দিকে চেয়ে আছে, তাদের পুনর্জাগরণের জন্য আমি বলতে পারি, বা পুনর্বাসন শব্দটা হয়তো খারাপ লাগে, তারা রাজনীতিতে কামব্যাক করার জন্য বাংলাদেশে। সেই দিক থেকে যেমন শেখ হাসিনা তো নিজেই বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসুক, তিনি সেটি চান, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না, এবং বিএনপি এসে তিনি আশা করবেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সেই দিক থেকে ভারতের কোনো দৃষ্টিভঙ্গি আছে কিনা, বিশেষ কোনো বার্তা আছে কিনা? বিশেষ বার্তা আছে, এবং সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর যে টুইট বার্তাটা ভালো করে যদি দেখেন, বা ইন বিটুইন দ্য লাইন একটা শব্দ ব্যবহার করা আছে ইংরেজিতে, অন্তত বাংলাটা অনুবাদ কি হয়েছে বলতে পারবো না, দেখিনি। সেটা হচ্ছে ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি করা। ইনক্লুসিভ বাংলাদেশের অর্থ হচ্ছে সমাজের সকল স্তরের মানুষ, তার একটা সমাবেশ ঘটানো হোক আর কি। অবশ্যই সেই সব, কারণ একটা বাংলাদেশের দেখুন ভোটের প্রতিশত 60% হলেও 40% মানুষ তো ভোটে অংশ নেননি, এবং আওয়ামী লীগের ভোট এরকম 35 থেকে 40% আছে, তারা ভোটের বাইরে রয়ে গিয়েছেন। বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও কেউ হয়তো ভোট দিয়েছেন, যে কারণে ভোটের প্রতিশতটা 60% হতে পারে, যাই না, এটা নিয়ে অনেক প্রশ্ন হতে পারে, সেটা আমি বিতর্কে ঢুকছি না। আমার মনে হচ্ছে আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল। তারেক রহমান এটাও বলেছিলেন রয়টার্স কে দেওয়া ইন্টারভিউতে, সম্ভবত, আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করায় বিশ্বাস করি না, কারণ ভবিষ্যতে আমাদের কেউ নিষিদ্ধ ঘোষণা করতে পারে। তবে এই বিষয়টাতে আমার মনে হয় যে একটা কোনো উদ্যোগ ভারতের থাকতেই পারে, কারণ ভারতে এতজন নেতা যারা রয়েছেন, এখানে আছেন, তারা আবার ফিরে যান, আবার তো 5 বছর পরে নির্বাচন হবে, তার আগে তাদের যেভাবে জেলে যারা আছেন, যদি তাদের কোনো মুক্তির ব্যবস্থা হয়, আমি বিচার প্রত্যাহার করার কথা বলা হচ্ছে না, কিন্তু যদি ওদের জামিনে মুক্তি দেওয়া যায়, যারা নির্বাচিত হয়ে আছেন তারা যদি নিজ ঘরে ফিরতে পারেন, এটা একটা আলাপ আলোচনা চলতেই পারে। এবং এই আলোচনাটা হওয়াটা আমার মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মেসেজ, সেই বার্তায় কিন্তু একটা প্রচ্ছন্ন ইঙ্গিত আছে বলে আমার কিন্তু মনে হয়। মানে সেই ইঙ্গিতটা তো সবসময় ভারত দিয়ে আসছে, কিন্তু যেহেতু বিএনপি এখন ক্ষমতা আসতে যাচ্ছে, সেই জায়গা থেকে আরো স্পষ্ট কোনো বার্তা তার মধ্য থেকে আমরা মানে এখন শেষ পর্যন্ত আমি যেটা আপনাকে বললাম, যদি ফোনে বার্তালাপ হয়, তাতে যে বিবৃতির থেকে আরেকটু উন্নত স্তরের হয়তো কথাবার্তা হতে পারে, সেটা এখন তার জন্য অপেক্ষা করে আছি। যে সেটা মানে আগাম আগ বাড়িয়ে বলছি না, কিন্তু আমার মনে হয় যে ইনক্লুসিভ কথাটা তো বলা হয়েছিল নির্বাচনের সময়, কিন্তু নির্বাচনের ফল প্রকাশ হয়ে গেছে, তারপরেও ভারত কিন্তু ওই প্রসঙ্গটা তুলছে যে ইনক্লুসিভ কথাটা, অন্তর্মুখী, সকলকে সঙ্গ নিয়ে একটা, এবং সেটা কিন্তু হওয়া জরুরি বাংলাদেশের স্থিরতা এবং স্থায়িত্বের জন্য। সেটা না হলে একটা অস্থিরতা থেকেই যাবে আর কি। সেটা মানে বাংলাদেশ ছাড়াও সেটা ভারতের জন্য নিরাপত্তা দিক থেকে সঠিক নয়। জামাত একেবারে কম আসন তো পায়নি, মানে অনেকের ধারণা ছিল, বা ডক্টর ইউনূস সরকারের প্রতি একটা অবিশ্বাস বা এক ধরনের অনাস্থা থেকে অনেকের আশঙ্কা ছিল যে জামাত হয়তো সরকার গঠন করবে। সরকার গঠন করতে না পারলেও যে কটি আসন পেয়েছে একেবারে কম নয়, 68টি আসন, এবং এনসিপি 6টি পেয়েছে, 74টি আসন। এই 74টি আসনকেও ভারত কোন দৃষ্টিতে দেখছে? আপনারা এটা কি একেবারে মোটামুটি হতেই পারে এমন ভাবে দেখছেন, নাকি সিগনিফিকেন্ট আপনাদের কাছে ভারতের জন্য যে আশঙ্কার জায়গাগুলো সেটি এখনো আছে কিনা? না, এবং আমার মনে হয় ভারতের ছিল না, বাংলাদেশের জন্য থাকতে পারে আশঙ্কার, কারণ ভবিষ্যতে এই শক্তিশালী একটা অপোজিশন এই প্রথম বহুকাল বাদে বাংলাদেশে এলো, এবং তারা যদি সংসদে যান এবং সংসদে সত্যি যদি অংশগ্রহণ করেন,
সেক্ষেত্রে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ ঠিকই, কিন্তু সংখ্যাটা যেহেতু কম নয়, তারা কিন্তু তাদের সহমতিটা অনেক ক্ষেত্রে কিন্তু জরুরি হয়ে উঠতে পারে, না হলে অনেক কিছুই কিন্তু বাস্তবায়ন করা যাবে না। সেই সহমতির ক্ষেত্রগুলোতে ধরুন কোনো এমন কোনো বিষয় থাকলে, যদি থাকে যেটা ভারতের নিরাপত্তার জন্য বিঘ্নিত হতে পারে, জামায়াত যেটা চাইবে তার অনেকাংশ, সবটা না হলেও যদি কিছু কিয়দংশ যদি কেবলমাত্র সরকার চালানোর স্বার্থে যদি বিএনপি মেনে নেয়, তাহলে সেগুলো দেখার অপেক্ষা। বিশেষ করে আমি যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয়েছে যে এক্ষেত্রে গণভোটের হ্যাঁটা বাস্তবায়িত হবে কি করে। তার যে দ্বিতীয় ধারাটি সম্পূর্ণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী একটি কনসেপ্ট বলে মনে হয়। এই নির্বাচনে জামাতের পক্ষ থেকেও হিন্দু প্রার্থী দেওয়া হয়েছিল, তার মধ্যে অনেক আলোচিত একটি বিষয় খুলনা 1 নম্বর আসনে কৃষ্ণ নন্দীকে প্রার্থী করা হয়েছিল, তিনি পরাজয় বরণ করেছেন এবং ওটি হিন্দু অধ্যুষিত এলাকা। আপনি এই বিষয়টিকে কিভাবে বিশ্লেষণ করবেন? কেন আমি কৃষ্ণ নন্দীকে আমি ওই অঞ্চলে আগে সফর করেছি 2023 সালে। সেখানকার হিন্দুরা স্থানীয় হিন্দু আওয়ামী লীগ এমপির বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছিলেন আমাকে। ফলে তাদের কাছে মনে হয়েছিল যে যদি তিনি যা করছেন তার থেকে তো, মানে সেই কারণেই তারা কিন্তু কোনো হিন্দুর থেকেও তারা পছন্দ করছিলেন তাদের স্বার্থ রক্ষা করতে পারেন এমন কোন ব্যক্তি, তিনি মুসলমান হলেও আপত্তি নেই। এটা আমাকে তারা বলেছিল যে না, সেই অঞ্চলের আমার কাছে ছবি আছে প্রচুর, তারা মহিলারা রীতিমতো কান্নাকাটি করেছিলেন। মানে খুবই আমার লজ্জা লেগেছিল যে আমার প্রায় পায়ে পড়ছিলেন। যে আমি তখন ফিরে এসে ঢাকাতে বলেছিলাম যে নেতৃত্বের কাছে আওয়ামী লীগের, যে আপনাদের কিন্তু এই ধরনের ক্ষোভ আমি দেখেছি মানুষের মধ্যে, এগুলো কিন্তু না ভাবলে কিন্তু একটা বিস্ফোরণের মুখে পড়বেন। ঘটনা যা আবার হয়ে গেছে, এখন তো আর নথি ঘেটে আর কি করবো, সেগুলো তো জানার কথাই ছিল এবং সেই নেতারা জানেন যে আমি সব বলেছিলাম। ফলে আমি বলছি যে ওই হিন্দু হলেই হিন্দুকে সমর্থন, এটা যেটা আমাদের এখানে, আপনি জানেন কিনা জানি না, আমাদের হিন্দু ধর্মের বিষয়ে খুব গর্ব করে বলা হয়ে থাকে হিন্দুরা সবসময় হচ্ছে অন্য ধর্মকে সম্মান করতে জানে। তারা একটা হিন্দুত্ববাদী, যেটা হিন্দুত্ব ওটা রাজনীতি, কিন্তু হিন্দু ধর্মটা রাজনীতি নয়। হিন্দু ধর্মের মধ্যে আসলে তাদের স্বার্থ কারা রক্ষা করবেন, তারা সেই স্থানীয় মানুষরা দেখেছেন যে সেক্ষেত্রে হয়তো যিনি হিন্দু হলেও তিনি জামায়াতের বা অন্যত্র যশোরে যেখানে সবাই জিতছেন জামায়াতের, এখানে কেন জিতলেন না? নিশ্চয়ই এগুলো খুব চমৎকার কেস স্টাডি হতে পারে, কিন্তু আমার মনে হয়েছে নিজে দেখে আমি দেখেছি হিন্দুরা কিন্তু সকল হিন্দু প্রার্থীর পক্ষে ছিলেন না। এটা তো হিসাবে বেড়েই আসে। পাশাপাশি ওই সময় যখন প্রার্থী দেওয়া হয় তখন কিন্তু এরকম একটি, সেটা আপনি রিউমার বলেন বা আলোচনা বলেন, এরকম একটি কথাবার্তা চলছিল যে কৃষ্ণ নন্দীকে সম্ভবত ভারতের বিশেষ কোনো গোয়েন্দা সংস্থা থেকেই দাঁড় করানো হয়েছে জামাতের প্রার্থী হিসেবে। নানা ধরনের গুঞ্জন চলছিল, এগুলো কোনো ভিত্তি ছিল কিনা? আসলে কি ভিত্তি আছে? শীর্ষস্থানীয় হিন্দু যিনি খুব আইনজীবী, আইনজীবী, তিনি তো জয়লাভ করেছেন এবং তিনি সকল মানুষের প্রতি, এমনকি সেখানকার মাগুরা শহর নানা জায়গার দেখলাম আমি ফেসবুকে, তাদের সকলকে ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। অনেকাংশই কিন্তু মুসলিম ধর্মাবলম্বী, মানে সকলে হিন্দু নন, কিন্তু তিনি তো হিন্দু প্রার্থী ছিলেন। অর্থাৎ প্রার্থীর যোগ্যতা, প্রার্থীর বিচার, সেটা একটা বড় বিষয় হয়ে থাকে ভোটারদের কাছে। এখন তিনিও হিন্দু ছিলেন, তাকে তো কখনো বলা হয়নি তিনি ভারতের কোন গোয়েন্দাদের দ্বারা তিনি তাকে প্রার্থী করা হয়েছে। তো এখন এটা একটা পারসেপশন বাংলাদেশে আছে, অস্বীকার করার কিছু নেই, এটা পারসেপশন আছে। এবং যারা মনে করেন যে ভারতীয় এজেন্সি ধরে দিলে বা বলে দিলে হয়তো কেউ কেউ মন্ত্রীও হতে পারবেন, এমনও ধারণা আছে। আচ্ছা, আমার ক্ষেত্র বিশেষে অনেকে মনে করে যে সত্যতাও আছে, অন্য বিতর্ক। আমি শেষ প্রশ্নটির উত্তর আপনার কাছে জানতে চাই। এই নির্বাচনে অনেকেরই ধারণা যে যুক্তরাষ্ট্রের একটি প্রভাব কাজ করেছে, কেউ কেউ ভাবে যে জঙ্গিবাদ, মৌলবাদ ঠেকাতে ভারতের একটি প্রভাব কাজ করেছে, এবং যুক্তরাষ্ট্র যে খেলছে এটি তো অস্বীকার করার কোনো কায়দা নেই। যে তার কারণ গত 9 তারিখে নির্বাচনের মাত্র 2 থেকে 3 দিন আগে যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড চুক্তি করলো ইংরেজ সরকার,
এবং তার মধ্যে অনেক ধারা আছে, আপনি নিজেও বোধহয় খেয়াল করেছেন যে ওখান থেকে বোয়িং কিনতে হবে 14টা 37,000 কোটি টাকার, কিংবা চীন বা রাশিয়া থেকে কোন ধরনের অস্ত্র অথবা জ্বালানি কিংবা যে চুল্লি এগুলো নেওয়া যাবে না। ভারত প্রসঙ্গ এখানে নেই, তারপরেও যুক্তরাষ্ট্রের সঙ্গে এটি হয়েছে। এদিক থেকে ভূ রাজনৈতিক দিক থেকে কোন বিশেষ বার্তা ভারত এই এগ্রিমেন্টের মধ্য দিয়ে এবং তারেক রহমানের ক্ষমতায় আসা সবকিছু মিলিয়ে কোনো কিছু মূল্যায়ন করছে কিনা? তিনি আমেরিকার সঙ্গে যে চুক্তিগুলো করেছেন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ ভোটের দিন দেখলাম, তিনি প্রায় বিশ্বজয় করছেন এমন একটা ভাব দেখিয়েছিলেন দু হাত তুলে তুলে। তো সেক্ষেত্রে তার ব্যাপারটা ভবিষ্যতে কি দাঁড়াবে, তিনি যে জায়গায় আছেন কোন জায়গায় যাবেন সেটা এখনো পরিষ্কার স্পষ্ট নয় আর কি। তবে আমি আপনার সঙ্গে এটা একমত যে পশ্চিমী রেজিমের এবং যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, এর সঙ্গে একটা কথা হয়তো আমি যুক্ত করে, আমি তো শুনলাম, একটু ভেরিফাই করতে হবে, তবু বলে রাখছি, মনে হয় ভুল নয়, ক্রেডিবল জায়গা থেকে শুনেছি, সেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু চেয়েছিল অন্য জিনিস। তারা কিন্তু জামায়াতের পক্ষে চাইছিল যে জামায়াত যদি কোনোভাবে আরো ভালো করে। আর ইউরোপিয়ান ইউনিয়নের লোকেরা সর্বাধিক সময় কিন্তু বাংলাদেশে আছেন, আর অন্য দেশের প্রতিনিধিত্ব, অন্য দেশের তো রাষ্ট্রদূতে লাগবে। এখন দেখুন, আমেরিকান ঢাকার রাষ্ট্রদূত না, তাদের দূতাবাস যে বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতিতে একই ধরনের বয়ান, অনেকটা ভারতের সঙ্গে একই রকমের বয়ানের মিল পাওয়া যায়। পাকিস্তানের সঙ্গে বয়ানের মিল পাওয়া যায় না, পাকিস্তান এক ধাপ এগিয়ে অনেক কিছু বলে ফেলেছে, প্রতিরক্ষা বাণিজ্য অনেক কিছু করতে চাই। ভারত বা আমেরিকা সেরকম কিছু বলেনি, কিন্তু আমেরিকার তো বাণিজ্য চুক্তি হয়েই আছে, সুতরাং সেটা তো বাতিল হওয়ার প্রশ্নই ওঠে না। এবং বাংলাদেশের নিয়ম অনুসারে কিন্তু চুক্তিগুলো বোধহয় পার্লামেন্টে রাটিফাইডও করতে হয়, কিন্তু ভারতে রাটিফাই করার প্রয়োজন হয় না, কিন্তু ভারতে আলোচনা হয়, কিন্তু বোঝাতে হয়। ফলে নিশ্চিতভাবে মার্কিনদের পশ্চিমাদের স্বার্থ, বাণিজ্যিক স্বার্থ, মানে খালি এটুকু বলেই শেষ করি যে বাণিজ্যিক স্বার্থতেই যেন সীমিত থাকে, সেটা যেন স্ট্র্যাটেজিক স্বার্থে রূপান্তরিত না হয়, তাহলে ঘোর বিপদ। স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে নিশ্চয়ই এই চুক্তির মধ্যে নানান ধরনের ইঙ্গিত পাওয়া যায়, সেই বিষয়ে ভারত ওরিড কিনা? না, ওরই আছে, কারণ এখানে এই চুক্তির মধ্যে না একটা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের কথা বলা আছে, যে আমেরিকার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আপনাকে সহমত হতে হবে। আমেরিকা যেটা মনে করবে তাদের থ্রেট, এখন আমেরিকার কাছে থ্রেট মনে হতে পারে মায়ানমার, ফলে সেক্ষেত্রে সহমত হতে হবে। এই ব্যাপারটা প্রচ্ছন্ন, কিন্তু কিছু লাইন আছে, মানে চুক্তিগুলো খুব বয়ানটা ভালো করে পড়া দরকার। সবটা হয়তো আমি জানি না, আপনাদের ওখানে, আমাদের এখানে যৌথ বিবৃতিটা প্রকাশিত হয়েছে, পরে একটা ফ্যাকচুয়াল স্টেটমেন্টও দিয়েছে আমি, তাতে আবার কিছু আবার সংশোধনও করেছে, আগের যেগুলো চাপিয়ে ছিল তার থেকে অনেকটা সরে এসেছে। আগে বলেছিল $500 বিলিয়ন আমেরিকা থেকে পণ্য কিনতেই হবে, সেটা বলেছে এখন না, $500 বিলিয়ন নয়, সংখ্যাটা মেনশন করা হয়নি। তারপরে এগ্রিকালচার, কৃষি পণ্যের ক্ষেত্রে কিছু আবার নতুন করে ছাড়ও দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে এরকম কোনো কিছু এখনো আসেনি। ফলে বাংলাদেশের ব্যাপারটা কৃষি ক্ষেত্রে একটা বড় ধরনের চাপ আসতে পারে আর কি। সেটা সেই সরকারকে $3.5 বিলিয়ন $3.5 বিলিয়ন পণ্য নিতে হবে যুক্তরাষ্ট্র থেকে, গম, সয়াবিন ইত্যাদি ইত্যাদি। জানি না, আপনার ভালো তো, আপনারা এখন রাজনীতিতে উদ্দেশ্য ছিল একটা সরকার আসা, নির্বাচন হওয়া, তারপরে মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে কি প্রভাব পড়বে সেটা তো এখন আমেরিকা, ওয়াশিংটন চাইলে সেটা তো মানতে হবে, তাহলে আবার রেজিম চেঞ্জ হয়ে যাবে। আবার রেজিম চেঞ্জ হয়ে যাবে, এটা কি আপনি মানে কথার কথা বলছেন নাকি বাস্তবতা সেরকম রয়েছে? এখন তো আমি জানি না, এখন তো মানে না, বাস্তব আমি বলছি, এটা আমেরিকার নীতি, তাই আমেরিকার নীতি তাই। পছন্দের, আপনি জানেন না ভেনেজুয়েলাতে চেঞ্জ হয়ে যাওয়ার পর কি ঘটেছে, কারণ ভেনেজুয়েলার তেলের কন্ট্রাক্ট ভারতের আম্বানি গোষ্ঠী নিয়েছে, হ্যাঁ, তাকে দেওয়া হয়েছে। এখন এটা তো বাণিজ্যের ব্যাপারটাই প্রধান। আমাদের একটা প্রবাদ আছে, আপনাদের বলে কিনা জানি না, বাণিজ্য বসতে লক্ষ্মী। বাণিজ্য হলেই কিন্তু আমদানি হয় এবং তার রাজদণ্ড মানে তখনই প্রতিষ্ঠিত হয়, মানদণ্ড থেকে। বিএনপির বিজয়ে তারেক রহমানকে এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন, তিনি টুইট করেছেন
এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন। তো শুভেচ্ছা জানানোর বিষয়টি তো আসলে অনেকটা ফর্মাল পর্যায়ে থাকে। কোনো শত্রু বিজয় লাভ করলে কূটনৈতিক জায়গা থেকে শুভেচ্ছা জানানো হয়, কিন্তু নিশ্চয়ই বিএনপি এই মুহূর্তে ভারতের শত্রু নয়, যার একটা সিমটম আমরা এর আগেই দেখেছি জয়শঙ্করের বাংলাদেশ আসাকে কেন্দ্র করে। তারপরেও ভারত বাস্তবতার জায়গা থেকে বিএনপির এই বিজয়কে কিভাবে মূল্যায়ন করছে, কতখানি মূল্যায়ন করছে? ধন্যবাদ। প্রথম কথা যেটা বলবো যে দেখুন, আওয়ামী লীগ যেহেতু ময়দানে নেই, মানে সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ যাকে জয়লাভ করিয়েছেন বা জিতিয়েছেন, ভারতকে তাদের সঙ্গে সম্পর্ক রাখতেই হবে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বপ্রথম অনেক ভোরবেলায় প্রায় টুইট করে দিয়ে, এখন অফিসিয়ালি রেজাল্ট ঘোষণা হওয়ার আগে, নির্বাচন কমিশন এখনো ঘোষণা করেননি, কিন্তু নরেন্দ্র মোদী তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছেন এবং বলেছেন যে তার সঙ্গে কাজ করতে আগ্রহী, ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্ক যাতে উন্নত হয় সেই বিবৃতির মধ্যে যেটা আছে মেসেজ সকালবেলায়। তো ভোরবেলায় একটা খুব চমৎকার মেসেজ তারেক রহমান পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে। 8 ঘন্টা পরে দেখলাম পাকিস্তানও পাঠিয়েছে, তার আগে পরে দেখলাম ঢাকার মার্কিন দূতাবাসও পাঠিয়েছে। তো ফলে ভারত প্রথম মানে ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য তারেক রহমানের সঙ্গে বা তারেক রহমানের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হবে তার সঙ্গে সম্পর্ক রাখার জন্য উদ্যোগ নিয়েছেন। এবং আপনাকে এর সঙ্গে এটাও বলে রাখি যে আমি শুনেছি, বেশ মানে এখনো কনফার্ম নয়, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলবেন। আচ্ছা, টেলিফোনে কথা বলবেন এবং যদি শপথের দিন স্থির হয়, নিশ্চিতভাবে ভারত থেকে কোনো উচ্চ পদস্থ প্রতিনিধি তাতে যোগ দেবেন। আমি সেটা সিদ্ধান্ত হয়নি বলে বলতে পারছি না ঠিক কে যাবেন, কিন্তু এই ধরনের এবং যেটা তারা বলছেন, এবং এখন পর্যন্ত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়েরও যেটা অফ দ্য রেকর্ড মন্তব্য যখন জানতে চেয়েছিলাম কিভাবে দেখছেন তারা, তখন বলছে প্রধানমন্ত্রী তো বিবৃতি দিয়েছেন, সেটা তো আপনারা দেখেছেন, এবং আমরা মনে করি যে সরকারের সঙ্গে পুরনো সম্পর্ক নতুন করে কি করে পুনঃস্থাপিত করা যায়। শেখ হাসিনার সময়ে যে সম্পর্কটা হয়েছিল, যেটাকে প্রায় কার্যত সোনালী অধ্যায় বলা হতো, এখন যেখানে তলানিতে পৌঁছেছে সেখান থেকে সেটাকে পুনরুদ্ধার করার একটা প্রয়াস ভারত সরকার করবে, এটা আমি অন্তত শুনেছি। এবং এটা মনে হয় যদি বাংলাদেশে আর কোনো নতুন করে কোনো জটিলতা না তৈরি হয়। আপনি যেটা বলছেন যে যখন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ওথ নিবে সরকারের গঠনের বিষয়ে, সেক্ষেত্রে ভারত থেকে স্পেশালি কেউ জয়েন করতে পারেন, তখন যদি সেটি হয়ে থাকে, আমার ধারণা, আমি যত জানি এ পর্যন্ত তো বাংলাদেশের ক্ষেত্রে এটি হয়নি যে নতুন সরকার গঠনের সময় বাইরের কোনো রাষ্ট্রের স্পেশাল গেস্ট হয়ে কারো আসা। এমনি স্বাভাবিকভাবে তো বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের হাই কমিশনার বা রাষ্ট্রদূতরা থাকেন। ভারতের ক্ষেত্রে যেটি আমরা দেখি যে ভারতের সরকার গঠনের সময় বা ওত নেওয়ার সময় বিভিন্ন রাষ্ট্রের বন্ধু প্রতিম রাষ্ট্রের প্রতিনিধিরা আসে, যদি সেটি হয়ে থাকে সেটি তো অবশ্যই আলাদা একটা সিগনিফিকেন্ট বিষয়, তাই নয় কি? ভারতের দিক থেকে আমার মনে হয় দেখুন, এর আগে যখন শেখ হাসিনাও শপথ নিয়েছেন, সেই অনুষ্ঠানেতে ভারতের রাষ্ট্রদূত হাই কমিশনার উপস্থিত ছিলেন। বাইরে স্পেশালি কেউ আসা না, এরকম কেউ আসেননি। খালি সম্প্রতি যেটা খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্র মন্ত্রী যোগ দিয়েছিলেন, সেটা আপনারা দেখেছেন সকলেই, এবং সেখানে তার সঙ্গে বাক্যালাপও হয়েছিল। ফলে এখন আমরা যেটা শুনেছি যে ভারত সরকার ভাবছেন হয়তো এই সম্পর্কটাকে যদি সত্যি পুনরুদ্ধার করতে হয়, সেক্ষেত্রে হয়তো হাই কমিশনার তো অবশ্যই থাকবেনই, কিন্তু হাই কমিশনার ছাড়া আর কাউকে পাঠানো যায় কিনা এই বিষয়ে একটা ভাবনা চিন্তা আছে। আমি কোনো সমস্যা একটাই হয়, আমার কথা বলার পর সেটা ভাইরাল হতে থাকে যে আমি বলেছি কি ভারতের কেউ আসছেন, কিন্তু আমি বলছি তো ভারতের ভাবনা চিন্তা আছে, একজন কেউ উপস্থিত থাকবেন, আমি এই পর্যন্তই বলে থামছি, কিন্তু এটা কোনো মন্ত্রী প্রধানমন্ত্রী কারোর কথা বলছি না। না, নিশ্চয়ই সেটি না, সেটি আমি বলছিও না। এবং ভাইরাল তো সেই জিনিসগুলো বেশি হয় যখন রং চং মাখিয়ে বেশি একটু উল্টো পাল্টা ভাবে লেখনির মাধ্যমে বা বলার মাধ্যমে প্রকাশ পায়। নিশ্চয়ই সবাই তেমনটি নন,
কিন্তু আপনি যদি ভাবছেন, নিশ্চয়ই কিছু শুনেছেন বিধায় ভাবনাটা তো গ্রো করেছে, এমন তো নয় যে আপনি স্বপ্ন দেখছেন। না না, স্বপ্ন নয়। এবং সকালবেলায় তো আমি জানতে পেরেছি বলেই, মানে এটা স্বাভাবিক আমাদের নিয়ম অনুসারে ধরুন যে প্রথম প্রতিক্রিয়া কি জানার চেষ্টা করি, যে প্রতিক্রিয়াটা করে একটা বুঝতে পারি ভারত সরকার কি ধরনের ভাবছেন। তারা এটা ভাবছেন যে যদি তারেক রহমানের নেতৃত্বে একটি সরকার প্রতিষ্ঠিত হয় এবং সেই সরকারের সঙ্গে তারা সর্বত সহযোগিতা করার একটা উদ্যোগ নিচ্ছেন, যেটা কিন্তু তারেক রহমানের আমন্ত্রণ ছাড়াই, আমি বলছি স্বেচ্ছায়, যেটাকে বলা হয় সুমোটো পদক্ষেপ নেওয়া, সেই কিন্তু পদক্ষেপ কিন্তু ভারত সরকার নিতে শুরু করেছে। এটা একটা বড় কারণ হচ্ছে, অনেকগুলো কারণ আছে। দেখুন, যত যাই হোক, যে জামায়াত ইসলামী পরাস্ত হয়েছে এটা ঠিকই ভোটের অঙ্কে বা শাসনের বিচারে, কিন্তু যেখান থেকে তারা, যে সংখ্যা থেকে তারা যে পর্যায়ে পৌঁছেছেন, ফলে যেহেতু এটা আওয়ামী লীগ না থাকার কারণেই হয়েছে, সেই পর্যায়ে যে পৌঁছেছেন এই সংখ্যাটা কিন্তু কম নয়। এবং পশ্চিমবঙ্গের লাগোয়া যে সীমান্তবর্তী যতগুলি বাংলাদেশের জেলা আছে, আমি দেখছিলাম একটা ম্যাপ, তার বেশিরভাগ জায়গায় জামায়াতপন্থীরা জয়ী হয়েছে। সেটা যেমন মালদা, মুর্শিদাবাদ থেকে নিচে, তার নিচে যতটা নামবেন একদম দক্ষিণ 24 পরগনা পর্যন্ত, বনগাঁ, মানে কারণ যশোর, আপনি জানেন যশোর, রংপুর যেসব অঞ্চলে জামায়াত সাফল্য লাভ করেছে, যেগুলো একদম পশ্চিমবঙ্গের লাগোয়া এই অঞ্চলে, সেখানে কিন্তু বিএনপি কিন্তু ততটা জয়লাভ করেনি। সে কারণটা পরে হয়তো বিশ্লেষণ করা যেতে পারে যে কি কারণে, মানে ভোটের অঙ্ক দেখলে বা সেখানকার মানুষের সঙ্গে কথা বললে হয়তো বোঝা যেতে পারে। এটা নিশ্চয়ই ভারত সরকার চাইছে জন্য দ্রুত তারেক রহমানের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করার। কলকাতার তো কোনো একটা চ্যানেল চালিয়ে দিয়েছে তারেক রহমান প্রথম সফরে ভারতে আসবেন, আমি সেটা চাই না। মানে এখন ব্যাপারটা হচ্ছে, ভারতে তারেক রহমানের নেতৃত্বে সরকার, মানে যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছিল আওয়ামী লীগ চলে যাওয়ার পর, ফলে এখন অনেকটা দ্রুত সম্পর্ক স্থাপন করার একটা প্রবল উদ্যোগ নেওয়া হয়েছে, এটুকু বলতে পারি। আপনি সীমান্ত এলাকায় জামাতের যে প্রতিনিধিদের নির্বাচিত হওয়া এমপি হিসেবে, নিশ্চয়ই নানান ধরনের বিশ্লেষণ বের হবে, তবে এটা কিন্তু নতুন কোনো ট্রেন্ড নয়। সীমান্ত এলাকাগুলোতে জামাত কিন্তু শক্তিশালী, যেমন সাতক্ষীরা আগে থেকে শক্তিশালী, তারপরে আপনার বর্ডার এরিয়া, আমি পঞ্চগড় বলতে পারি, অন্য জায়গায় বলতে পারি, জামাত কিন্তু শক্তিশালী। এর কারণ যেটি আমরা মনে করি বা বাংলাদেশের বিশ্লেষকরা যেটি বলে থাকেন, সেটি হচ্ছে যে ভারতের সীমান্ত লাগোয়া অঞ্চলগুলোর মানুষেরা, মানে জামাত এমন একটি ধারণা সম্ভবত সৃষ্টি করতে পেরেছে যে ভারতের আধিপত্য আমাদের জন্য ক্ষতিকর, বা ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটি আধিপত্যবাদী সম্পর্ক ভারতের ভারতের পক্ষ থেকে। এটি কি আসলে আপনিও মনে করেন কিনা? না, সেরকম তো আমি জানি না। আমি তো আধিপত্য বিষয়টা নিয়ে আমার অনেক প্রশ্ন আমি আছে। জামাতের কথা বলছি। না, প্রশ্ন আছে এই কারণে আমি বলছি যে আমি অন্তত একটা উদাহরণ পেতে চাই যে অমুক একটা চুক্তি হয়েছিল, যে চুক্তিটাতে ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হয়েছে। আমি যেটা জানি, স্থল সীমান্ত চুক্তি হয়েছিল, ভারতকে প্রথম 10,000 একর জমি বাংলাদেশকে দিতে হয়েছিল। 1 ইঞ্চি জমির জন্য মহাভারতের যুদ্ধ হয়েছিল। শিশু বিনা যুদ্ধে নাহি দিব সূচগ্র মেদিনী, 10,000 একর জমি আমরা মানচিত্র বদলে দিয়েছি পশ্চিমবঙ্গের, ভারতের সংবিধান পাস করিয়ে বাংলাদেশের জন্য। স্থল জল সীমানার ক্ষেত্রেও একই রকম ঘটনা, বাংলাদেশ জয়লাভ করেছিল ভারতের বিরুদ্ধে। এগুলো নিয়ে ভারতের কোনো অসন্তোষ কিছু নেই। আমরা কোন একটা নির্দিষ্ট একটা ধারণা তৈরি হয়, কারণ এই ভারত বিরোধী মনোভাবটা বা এই আধিপত্যবাদ, এই প্রচারটা করলে তবে ওখানে ভোট মেলে, এরকম একটা ধারণা আছে। ফলে সেই কারণে আমার মনে হয় এটা একটা, এবং দেখুন মানে 71-এর পরেও যে নির্বাচন হয়েছে সেখানেও কিন্তু ভারত বিরোধিতা ছিল, এবং সেখানেও 27% মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে ভোট দিয়েছিল। ফলে সেই অংশটা তো আছেই। সেই কারণে আমি বুঝেছি। কিন্তু আমি এইবারের ক্ষেত্রে কিছু একটা বিশ্লেষণ শুনেছি স্থানীয় মানুষের থেকে, যে 5ই আগস্টের পর সেখানকার হিন্দু অঞ্চলগুলোতে প্রচুর অত্যাচার হয়েছিল। মনে করেছেন সেই তারা যে জামায়াতে একমাত্র তাদের রক্ষা করতে পারে, সেই জন্য তারা জামায়াতের পক্ষে গিয়েছেন। এরকম একটা অ্যানালিসিসও আমি শুনেছি। সত্য মিথ্যা আপনারা ভালো বলতে পারবেন,